আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। যেমনটা আমার গতকালকের ভিডিওতে অধিকাংশ ভিউয়ার্সরাই করছেন, টেনে টেনে আমার ভিডিওটা দেখছেন বা অডিও কল রেকর্ডটা শুনছেন, যার ফলে অনেক কিছুই আপনারা ঠিকমতো বুঝতেই পারেন নাই। আপনাদের মানে কি বলবো, মাথার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। 28 মিনিটের অডিও কল রেকর্ড আপনারা গড়ে 4.5 থেকে 5 মিনিটের মতো, এরকম এরই মাঝামাঝি এরকম একটা সময় এভারেজ ভিউ ডিউরেশন হয়েছে, মানে গড়ে এইরকম মানে আপনারা দেখছেন। তো 5 মিনিটই ধরি, 28 মিনিটের কথাবার্তা যদি আপনারা 5 মিনিট করে এভারেজে মানে শোনেন, প্রায় 9,000-এর মতো মানুষ ভিডিওটা দেখছেন। তো 9,000 মানুষের মধ্যে মানে গড়ে যদি ইয়ে হয়, তাহলে কতজন মানুষ ফুল ভিডিওটা দেখছেন আর কতজন মানুষ শুধু কমেন্ট করার জন্য আসছেন বা যে টেনে টেনে ভিডিও দেখে চলে গেছেন, যার ফলে অনেক কিছুই আপনারা ঠিকমতো বুঝতে পারেন নাই। এই জন্য উল্টাপাল্টা মানে গাঁজাখুরি কিছু মন্তব্য করে বসেন। এরকম কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, তাদেরকে উচিত জবাব দেওয়ার চেষ্টা করব। আর গতকালকে যেই লোকটার সাথে এই অডিও কল রেকর্ডটা ছিল, এই লোকের পরিচয়টা এখানে দেই, বা মানে কথাবার্তার ধরন এরকম হয়েছে কেন সেই বিষয়টা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। তো সবার কাছে আবার অনুরোধ থাকলো, সবাই ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না, এই ব্যাপারে কেউ মানে কিপটামি করেন না, ঠিক আছে? আলতু করে গুত্তা মেরা একটা লাইক দিয়ে যাবেন, কেমন? তো ভিউয়ার্স, সবার আগে বলি, যেই লোকের সাথে গতকালের অডিও কল রেকর্ডটা ছিল, ওই লোকটা কে আর এই কথাগুলো কত সালের, সেটা যারা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা জানেন, আর যারা টেনে টেনে দেখছেন তাদেরকে বলি। এই অডিও কল রেকর্ডটা 2017 সালের। সাবিনার সাথে আমার ডিভোর্স একদম সম্পন্ন হয়ে যাওয়ার আগের কিছু কল রেকর্ড, মানে যৌথ যে তালাকনামাটা হয়েছে তার আগে, তার সপ্তাহখানেক আগের কল রেকর্ড ছিল এটা। অনেক কি বলবো, কাউয়া টাওয়া তারা অনেক ইয়ে করছে, ঘেউ ঘেউ করছে। আমার স্টকে বা আমার আর্কাইভে থাকা সব স্টক শেষ হয়ে গেছে, মানে আমার কাছে আর কোনো তথ্য প্রমাণ নাই, কল রেকর্ড ভিডিও টিডিও এগুলো কিচ্ছু নাই, সব শেষ। এই জন্য আমি কোনো কিছু শেয়ার করতেছি না, নতুন কোনো ধামাকা দিচ্ছি না এটা সেটা। কিন্তু আমি কি কারণে দিচ্ছিলাম না বা দিচ্ছি না সেটা আমিই জানি, মানে সঠিক সময়ের অপেক্ষা করতেছিলাম। এত বছর যেহেতু ধৈর্য ধরতে পারছি, সঠিক সময়ের জন্য সেই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরার মতন এখনো যথেষ্ট পরিমাণ সহ্য ক্ষমতা বা ধৈর্য শক্তি আমার আছে বলে আমি মনে করি, বা এটা আল্লাহ তাআলার দান। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে আরেকটু সহ্য ক্ষমতা বা ধৈর্য শক্তি দান করেন, যেন আমি সবকিছুতেই সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারি। তো এখনো এরকম অনেক অডিও কল রেকর্ড বা কিছু ভিডিও ফুটেজ আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে নাই। তো যদি প্রয়োজন পড়ে তাহলে আবারও সঠিক সময় মতো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই লোকটা কে, এই লোকটার সাথে আমার পরিচয় কিভাবে সেটাই আগে বলি। এই লোকটা হচ্ছে আমার আসামি পক্ষ বা ওই পরকীয়া পরিবারের বা ওই সাবিনাদের পরিবার থেকে হায়ার করা একজন র্যাব অফিসার। তো উনি 17 সালে ঢাকায় ছিলেন, হয়তোবা লালবাগের আশেপাশে কোথাও ওনার পোস্টিং ছিল। তো তার সাথে আমার এক্স জ্যাঠাইশ তিশার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল, যেরকমটা পরবর্তীতে উনি আমাকে জানাইছেন। তো প্রথম ওনার সাথে পরিচয় সূত্রপাতটা কিভাবে হইল সেটা বলি। তো সাবিনার সাথে আমার ডিভোর্স কি নিয়ে সেটা তো আপনারা এতদিনে জেনেই গেছেন, বুঝেই গেছেন। তো ডিভোর্সের সূত্রপাতটা যেখান থেকে হবে, যে সাবিনাকে
সাবিনা ভিক্সল টিক্সলকে মানে হাসপাতালে ভর্তি হইলো, তাকে নিয়ে আসলাম, বিচার সালিশ করে তারা হাতে পায়ে ধরে আমার কাছে দিয়ে দিল, মানে তিশা, বাপ্পি এবং সাবিনার মা বাপ সবাই, যে তুমি একটা লাস্ট সুযোগ দাও, এরপরে যদি সে এরকম উচ্ছৃঙ্খলতা করে, কথাবার্তা না শুনে, সংসারই না হয়, তুমি শুধু বলবা, আমরা তাকে নিয়ে আসবো, আর কোনো কৈফিয়ত তোমার কাছে চাইবো না, মানে তোমাকে আর কোনো ইয়ে করবো না, তোমার উপরে বোঝা চাপিয়ে দেবো না, এই সেই, তো তুমি শেষ একটা সুযোগ দাও। তো তখনও পর্যন্ত সাবিনার কোনো পরকীয়া মানে চাক্ষুষ তথ্য প্রমাণ আমার কাছে ছিল না। তখন যেটা ছিল সেটা শুধু সন্দেহ, যে এত রাতের বেলায় সে বাইরে কোথায় যায়, এত নিষেধ করি, এত ভাবে মানে তাকে ওয়ার্নিং দেই, হুঁশিয়ারি দেই, ভয় দেখাই যে তুমি যদি আর কখনো আমার মানে অজান্তে আমি ঘুমে থাকতে তুমি রাত গভীর রাতে বাইরে যাও, তাহলে এটা অবশ্যই সন্দেহের বিষয়। তো এইরকম মানে ইয়ে নিয়ে, মেয়ে নিয়ে, মহিলা নিয়ে আমি সংসার করব না, আমার সমাজে একটা মান সম্মান আছে, এই সেই এইরকম দুশ্চরিত্রা মেয়ে নিয়ে আমি সংসার করব না। তো এই বিষয়টা এখনো পর্যন্ত শুধু আমি একাই জানি, আমার পরিবারের বা পাড়া প্রতিবেশী কেউ জানে না। তো যখন এটা জানাজানি হবে বা এরকম চাক্ষুষ কোনো তথ্য প্রমাণ পেয়ে যাব, আমি তোমাকে নিয়ে আর সংসার করবো না। সোজা কথা, আর কোনোদিন আমার অজান্তে ঘরের বাইরে যদি তোমাকে পাই, তোমার মতন মেয়ে আমার ঘরে কোনো স্থান নাই। তো এইরকম ইয়েটা যখন ছিল তখনই সে ভিক্সল খাইছিল, এই সেই। তো ভিক্সল খাওয়ার পরে যখন তাকে নিয়ে আসলাম, ইয়ে করলাম, তো সেটা তো রোজার মধ্যেই খাইছিল। আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা তো সবাই জানেন। তো 27 রোজার দিন বা 28 রোজার দিন সে যেই ঘটনাটা ঘটাইছিল, যে আমার ঘরে চুরি করছিল। তো চুরি করার পরেই কিন্তু তার সব কিছু আমার সামনে ফাঁস হয়ে গেছে, মানে চোর ধরা পড়ার পরেই সবকিছু ফাঁস হয়ে গেছে। প্রথমে যে চুরির নাটক, বাইরে থেকে একটা চোর, ছেঁচড়া চোর, কিভাবে গেট খুলে দরজা খুলে ঘরে ঢুকছে, আলমারি থেকে টাকা পয়সা, সোনা দানা এগুলো নিয়ে গেছে, এই সেই। তো কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছিলাম না এটিয়ে। আচ্ছা যাই হোক, শেষ পর্যন্ত যখন মানে তার নিজের মুখে সব স্বীকারোক্তি শুনলাম, মানে হঠাৎ করে তার কাছে মোবাইল আবিষ্কার হয়ে গেল, একটা মোবাইল পেয়ে গেলাম ইয়ে করতে গিয়ে। তো মোবাইল যখন তার চালানো নিষেধ, তো আমার সংসারে থেকে চুরি করে সে মোবাইল চালায়, তাহলে তো অবশ্যই তার কারো না কারোর সাথে তার যোগাযোগ আছে, মানে ডাল মে কুচ কালা হ্যায়। তো তখন সে বাধ্য হয়ে সবকিছু স্বীকার করে নিল। ওই যে মরিয়মের মায়ের নিজের মুখ থেকে শুনুন তার মানে অন্যায় অপরাধগুলো, ওই ভিডিওটা, সেই জন্যই সে দিতে বাধ্য হয়েছিল। তো এইটার পরে সে যখন ওই আরিফের সাথে তার কতবার কোথায় কোথায় মানে মেলামেশা হয়েছে, ইয়ে হয়েছে, সবকিছু স্বীকার করে নিছে, বা চুরিটা কি কারণে করছিল, কার টাকার প্রয়োজন, এটা সেটা। তো এত কিছু জানার পরে মানে কি বলবো, কোনো যেই মানে ইয়ে পোষ মানে না, তাকে কাউকে জোর করে পোষ বানানো যায় বা মুরিদ বানানো যায়, সোজা কথা মারধর করে কখনোই কাউকে বশে আনা যায় না, ঠিক আছে? তো এটা হিতে বিপরীত হয়। আর আমাদের সংসার জীবনে যেহেতু আমাদের একটা সন্তানও ছিল, তো শুধু শুধু মানে মারধর করে তাকে আমি ওই বাপ্পির মতো, মানে যে বাপ্পি যেভাবে তিশাকে মানে পবিত্র বানিয়ে নেয়, মারধর করলেই, উত্তম মাধ্যম করলেই বোধহয় যে পবিত্র হয়ে গেল, এরকম একটা অবস্থা না। আমার বেলায় এরকম না, যে তুমি যেহেতু আমার দ্বারা খুশি না, আমি তোমাকে খুশি করতে পারি না, তোমার অন্য মানে কারো ইয়ে লাগবে, তাহলে তুমি তাকে নিয়ে সুখে থাকো, আমাকে আমার মতন থাকতে দাও। তুমি সকালবেলায় তোমার মা বাবাকে ফোন দিও, তারা যেন তোমাকে এসে নিয়ে যায়, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আর আমাদের সন্তান যেন আমাদের দুইজনকেই পায়। আমি এই ছোট নিষ্পাপ বাচ্চাকে এখনই মানে এইগুলো বুঝতে দিতে চাচ্ছি না, যে তার মা বাবার মধ্যে কি হয়েছে না হয়েছে, মা বাবা কেন আলাদা থাকে, মানে একসাথে না পাক, সে যেন দুইজনকেই পায়, এরকম ভাবে একটা সমঝোতা করে তার সাথে যে আমি তার স্বীকারোক্তিমূলক ভিডিওটা নিয়েছিলাম। তো এটা নিয়ে মানে এর আগেই অবশ্য তার মাকে ফোন দেওয়া হয়েছে, সকালবেলা সে ফোন দিছে যে মা, কিবরিয়া সবকিছু জেনে গেছে আরিফ সম্পর্কে, আরিফের সাথে আমার যেই সম্পর্ক এটা সেটা, তো আমি এরকম এরকম একটা অপকর্ম করছিলাম, চুরি করতে গিয়ে ধরা গেছি, এটা সেটা, তো কিবরিয়া তো আমাকে রাখবে না, তোমরা আমাকে নিয়ে যাও। এরপরে
ওই ডাইনি তৃষা এই র্যাব অফিসারের সাথে যোগাযোগ করছে যে এরকম এরকম একটা বিষয়, বন্ধু বা দোস্ত যাই হোক, যে তুমি আমার বোন জামাইকে একটু থ্রেট দিয়ে বা তোমার কাছে ডাকিয়ে এনে ডেকে এনে একটু ভয়ভীতি দেখিয়ে আমার বোনকে নিয়ে সংসার করার জন্য একটু ভয়ভীতি দেখাও। আর আমি যেহেতু বিএনপি করি, তখন আওয়ামী লীগের আমল এই সেই, আমি একটু ভয়ভীত হয়ে মানে এইরকম একটা কলঙ্কিত বা দুশ্চরিত্রা নারী বা মহিলা নিয়ে সংসার করতে চাইবো বা ভয়ের জন্য করব, এরকমটা তাদের মনোবাসনা ছিল বা তাদের চিন্তা ভাবনা ছিল আর কি। তো শত কিছুর পরেও কি ধরনের কথা হয়েছে, প্রথম কল রেকর্ড গুলো মানে যেটা আমার মোবাইলে ছিল কিছু, আমার যে মোবাইলটা চুরি মানে যাওয়ার সময় সাবিনা নিয়ে গেছে ওইটার মধ্যে অনেক কল রেকর্ড ছিল, ঠিক আছে। এই মঞ্জুর ভাইয়ের সাথে আমার মানে প্রথম অবস্থায় কি কি কথাবার্তা হয়েছে সব কল রেকর্ড ছিল। তো ওই ইয়েটা মানে আমি আমার সংরক্ষণে আলাদা করে কোথাও রাখার আগে সে যে যাওয়ার সময় আমার ঘর থেকে আমার মোবাইলটাও নিয়ে যাবে আমি এটা কল্পনা করতে পারিনি। মানে এর আগেই সোজা কথা কাজ সেরে ফেলছে। তো সে যাওয়ার পরে আবার যত কথাবার্তা হয়েছে সেই রেকর্ড গুলো রাখছি। আর এর আগে কিছু জিনিস যেটা আমার পেন ড্রাইভে আমি সংরক্ষণ করে রাখছিলাম এগুলো আছে। তো যাই হোক, এই লোকটা প্রথমে যখন আমাকে ফোন দিছে প্রথমে একটু থ্রেট করছিল বা ভয় ভীতি দেখানোর এই চেষ্টা করছিল যে কিবরিয়া সাহেব আপনি কিবরিয়া? বলছি হ্যাঁ কিবরিয়া, এই সেই আপনার ওয়াইফের নাম কি অমুক এটা সেটা, হ্যাঁ আপনার কি আপনার ওয়াইফের সাথে বা শ্বশুর বাড়ির সাথে কোনো ঝামেলা চলতেছে এই সেই। তখন তো একটু রাগ উঠছে বা টেনশন হয়েছে যে হঠাৎ করে আমি কাউকে কিচ্ছু জানাইলাম না, আমার আত্মীয় স্বজন আমার মা ভাই ভাবি মামা মামি মানে যে কোনো আত্মীয় স্বজন কাউকে আমি কিচ্ছু বলি নাই। আমি শুধু অপেক্ষায় ছিলাম তারা যেদিন আসবে সেদিনই যেন শুনে বা তার আগের দিন রাতে আমি আমার আত্মীয় স্বজনদেরকে শোনাবো যে আগামীকালকে তাদের বাড়ি থেকে লোকজন আসবে, তো আমি তাকে বিদায় দিয়ে দিব এটা সেটা। আগের দিন একদিন আগে থাকতে সবার সাথে আলোচনা করব। আর আমি সোজা কথা যেহেতু ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি এখানে জোর করে কেউ তো আমাকে তার সাথে সংসার করাইতে পারবে না। তো এরপরেও যখন আমার আত্মীয় স্বজন শুনছিল সবাই অনেক বোঝাইছে যে একটা সংসার ইয়ে করো না, এটা মানে জানাজানি না করে মেনে নাও এই সে। বলছি এতটা ইয়েটা নির্লজ্জ বা উদার আমি হইতে পারবো না, ঠিক আছে। এখন উদারতা বলেন আর নির্লজ্জতা আমি বলেন, আমি জেনে শুনে এইরকম দুশ্চিন্তা মহিলা নিয়ে সংসার করতে পারবো না। এটা আমার বড় ভাইকে মাকে মামাকে সবাইকে জানিয়ে দিয়েছি। অনেক তারা বোঝানোর পরেও যখন না এই অপরাধের কোনো ক্ষমা নেই, সে যদি যে শাশুড়ি বউয়ের বনিবনা হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে অন্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি অভাব অনটনের জন্য বা অন্যান্য জিনিস যে তার অনেক চাহিদা সোনা দানা গয়নাগাটি জামা কাপড় বেড়াইতে যাও এইগুলো নিয়ে বনিবনা হচ্ছে না, ঝগড়াঝাটি মানবিমান, তখন না সংসার করা যায়, মানিয়ে নেওয়া যায়। আজকে সময়ের অভাবে পরিবারকে সময় দিতে পারতেছি না, হয়তোবা এই সময়টা পরেও বের করে নেওয়া যাবে। বা আজকে আর্থিক অভাব অনটনের জন্য অনেক চাহিদা পূরণ করা যাচ্ছে না, কোনো এক সময় সচ্ছলতা ফিরে আসলে সেগুলো ইয়ে করা যাবে। কিন্তু যেখানে বিশ্বাসটাই ভঙ্গ হয়ে গেছে, যেখানে মানে সম্পর্কের পবিত্রতাটাই নষ্ট হয়ে গেছে, ওই সম্পর্ক এইভাবে কখনো জোড়া লাগবে না, ঠিক আছে। তো আমি মানে ইয়ে করে দিছি যে তোমরা যাই বলো না কেন বোঝাও না কেন যে এই বউ নিয়ে আমি আর সংসার করবো না। তো আমি তাদেরকে মানে আগের দিন জানাইছি, কিন্তু এর আগে এসব জানানোর আগে তৃষা বা তার পরিবারের সদস্যদেরকে জানাইছি। তখন তারা আমার পরিবারের সাথে কারোর সাথে কোনো যোগাযোগ না করে, কারোর সাথে কোনো মানে এই যে দেন দরবার বা ক্ষমা প্রার্থনা না করে সরাসরি তারা ওই র্যাব অফিসে চলে গেছে, ওই র্যাব অফিসারের কাছে চলে গেছে। তখন তো মেজাজটা আরো গরম হয়ে গেছে। আমি কোনো দোষ করলাম না, কোনো ভুল করলাম না, অপরাধ করলাম না, তারা দোষ করলো, চুরি করলো, পরকিয়া করলো, আমাকে র্যাব দিয়ে ফোন করিয়ে বলতেছে আমার নামে অভিযোগ আছে। তারপর জিজ্ঞেস করলাম কি অভিযোগ, এটা সেটা বলতেছে আপনি নাকি আপনার ওয়াইফকে ছেড়ে দিতে চাচ্ছেন, তো এটা কি ছেলের হাতের মোয়া, মানে আপনার যা খুশি তাই করবেন এই সেই করে। আমি বলছিলাম যে ভাই মানে এরকম এরকম সমস্যা, এরকম এরকম হয়েছে, এখন এই বউ
রাখবো না। এর জন্য যদি আমার জেল হয়, ফাঁস হয়, মানে যাই হয়, যত সর্বোচ্চ শাস্তি হইলেও সেটা মেনে নিব, তবুও এই ধরনের দুশ্চরিত্রা মহিলা নিয়ে সংসার করবো না, আপনার যা খুশি তাই করেন। তখন উনি অনেক ভয়ভীতি দেখাচ্ছে, ভাই শেখ হাসিনা লাইন অনেক কঠিন, এই সেই বাগে ধরলে সারে, শেখ হাসিনা ধরলে সারে না। আমি বলছি মরার পরে আমাদের না সারুক না ধরুক, এরপরে আর কি আছে, এরপরে আর কোনো শাস্তি আছে? তো সেটাই মাথা পেতে নেব, তবুও আমি ইয়ে করবো না। এইরকম যখন দেখলো যে এই লোক 2 দিন 3 দিন পর্যন্ত আমার সাথে কথা বলে কোনোভাবেই আমাকে কাবু করতে পারতেছে না, ভয়ভীতি দেখাতে পারতেছে না, মানে সব ধরনের শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি, তবুও এটার বিদায় কর, আপদ বিদায় হোক, ঠিক আছে? তখন ওই লোকটা যেদিন মানে বললো, মানে প্রথম দিনই প্রায় ঘন্টাখানেক কথা হয়েছে, ঘন্টাখানেকের পরে ওই লোকটাকে বললাম যে আপনি আসেন তাদেরকে নিয়ে, তারা তো কেউ আসতে চাচ্ছে না, সাবিনার দায়িত্ব নিতে চাচ্ছে না, এই সেই। তো ওই লোক মানে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তাদেরকে আসতে বলতেছি। তখন আমি বলছিলাম যে ইয়ে করেন, আসার 2 দিন আগে অন্তত আমাকে একটা ডেট দিয়ে যে অমুক দিন আমি আসতেছি, তাহলে আমি আমার একজন আত্মীয়কে উপস্থিত রাখার চেষ্টা করব। বলতেছে কে, কাকে? আমি বলছি সে একজন মানে সরকারি চাকরি করে, তো তাকে অবশ্যই তো একটু ছুটি নিতে হবে, তো সে যেন ছুটিটা নিয়ে আসতে পারে। বলছে কে? তো আমি আমার এক বোন জামাই পরিচয় দিয়েছিলাম, বলছিলাম যে আমার মানে বোনের হাজবেন্ড ইয়াতে আছে, খালাতো বোনের হাজবেন্ড, কাজিনের হাজবেন্ড মেজর, তখন মানে এখন কি যেন কর্নেল, তখন মেজরের পরের র্যাঙ্কে ছিল। তো এটা শুনে উনি আবার নরম হয়ে গেছে, বলতেছে ভাই আপনার বিরুদ্ধে তো কোনো অফিসিয়ালি অভিযোগ নাই, জাস্ট মানে আপনার জ্যাঠাস আমার পরিচিত বন্ধু মানুষ, তো সে আমার সাথে মানে বিষয়টা মৌখিকভাবে শেয়ার করছে। তখন আমি আবার তাকে একটু বলছিলাম, আপনি প্রথমেই ফোন করে আমাকে বলছেন যে আমার নামে একটা অভিযোগ আছে, এখন বলতেছেন কোনো অফিসিয়ালি অভিযোগ আসে নাই, মৌখিকভাবে আসছে, এক মুখে কয় রকম কথা বলে। আচ্ছা যাই হোক, ওই রকম মানে ওই লোক শেষে যখন একটু নত হয়ে গেল, হয়ে গেল, তো কথা বলতে বলতে ওই লোক শেষে বুঝতে পারলো যে আমি নিজেই ভিক্টিম, যে আমার উপরেই অন্যায় হয়েছে, আমার সাথেই অন্যায় হয়েছে। তো বললাম যে আপনি যেহেতু ফোন করছেন তাহলে আপনি এটার একটা মীমাংসা করে দিয়ে যান। তো তারপরে ওই যে ওই লোকের মাধ্যমে কি মীমাংসা হইলো না হইলো, কিরকম কথাবার্তা হইলো, সেটা তো আপনারা শুনছেনই। এর আগে ওই বাদেন না বাপ্পির সাথে কিরকম কথাবার্তা হয়েছে, তাদের দাবি কত ছিল, 5 লক্ষ টাকা, তারপর 3 লক্ষ, শেষ পর্যন্ত যে 1.5 লক্ষ টাকায় মীমাংসা হয়েছে। তো তাদের মানে হায়ার করা হোক, ভাড়া করা হোক বা পরিচিত হোক, ওইভাবে এই লোকের মাধ্যমে মানে পরিচয় যোগাযোগ। আজকে যদি ওই লোকের সাথে আমার যোগাযোগটা থাকতো কন্টিনিউ, ওই লোকের সাথে যেই নাম্বারে আমার কথা হয়েছিল, ওই নাম্বারটা মানে কত সালে, 2020 সালে আমি একবার ট্রাই করছিলাম, 20 সালে না 19 সালে, বোন কেন স্বামী হারা এই ভিডিওটা যখন আমার চোখে পড়ছে তখনই ট্রাই করছিলাম, এর ছাড়া আমার প্রয়োজন পাবে না। আর ওই লোকের যেহেতু মানে ঢাকার বাইরে ট্রান্সফার হয়ে গেছিল চট্টগ্রামে, তো মানে আমার আর প্রয়োজন পড়েনি সোজা কথা, যেহেতু পূর্ব পরিচিত না, এই সেই, তো আমার কাজ শেষ, ঝামেলা শেষ, ওই লোকের সাথে যোগাযোগ শেষ। তো 19 সালে আমার নিজের প্রয়োজনেই আমি ওই নাম্বারে ফোন দিয়েছিলাম, কিন্তু নাম্বারটা বন্ধ, আর ব্যবহৃত হচ্ছে না। এখন এটা কি ওনার অফিসিয়াল নাম্বার ছিল না পার্সোনাল নাম্বার ছিল আমি সেটাও জানি না, যেহেতু মানে প্রশাসনের লোক বা র্যাবের লোক, মানে যে কোনো সমস্যা থাকতে পারে, সেই জন্য হয়তো বা নাম্বারটা ইয়ে করে ফেলছে। না হলে আজকে আমার যতটুকু বিশ্বাস, ওনার সাথে কথাবার্তা বলে ওনাকে একজন ভদ্রলোক মনে হয়েছে এবং মানে আদর্শবান মনে হয়েছে। তো উনি হয়তো বা অবশ্যই একদিনের জন্য হইলেও আমাকে সময় দিতেন, উপকার করতেন, কিন্তু সেটা যেহেতু এখন আর সম্ভব হচ্ছে না, তো ওনার সাথে আরো বাদ বাকি কি কথাবার্তা হয়েছে শেষ পর্যন্ত, সেগুলো যদি প্রয়োজন পড়ে আমি রিসেন্টলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এইখানে এই কল রেকর্ড গুলো এই জন্য শেয়ার করছি যে আমার সন্তান সারিকার জন্য, সারিকাকে আমার কাছে ফিরে পাওয়ার জন্য আমি এই লোককে কতটা রিকোয়েস্ট করছি সবসময় যাতে আমার সন্তানের সাথে আমি যোগাযোগ মেনটেন করতে পারি, মানে এতে যাতে আমাকে কোনো বঞ্চিত করা না হয়। আমার গলার কাটা ছিল ওই সাবিনা, সাবিনাকে আমি কিভাবে ছাড়বো, ওই লোক
মাঝখানে একটা কথা বলছিল, আপনারা যারা সবটুকু ভিডিও দেখছেন বা কথা শুনছেন তারা শুনছেন যে ভাই আপনি যদি সবকিছু চান তাহলে তো এই দুশ্চরিত্র বউ ছাড়তে পারবেন না, এটা নিয়েই আপনার সংসার করতে হবে, আপনার সমস্যা আগে এই আপদ আপনার মানে ইয়ে থেকে মাথা থেকে নামানো, এই বোঝা নামানো। তো আপাতত বাচ্চার বিষয়টা একটু ইয়ে করেন, বাচ্চা ইয়েতে থাকুক বা আপনার বাচ্চা আপনারই থাকবে, আপনার বাচ্চা কেউ নিতে পারবে না, করতে পারবে না, আগে আপদ শেষ করেন। তখন আমার উপর আরেকটা যে মানবাধিকার বা লিগ্যাল এইডের মামলা দিছিল, আমার উপর একা না, আমার 14 গোষ্ঠী সহকারে। অন্যায় অপরাধ যা সব তারা করবে, এরপরেও আমাকে, আমার পরিবারকে, আমার 14 গোষ্ঠীকে হাইকোর্ট জজ কোর্ট দেখাবে। এই হচ্ছে মানে কি বলবো, কিছু মিথ্যাবাদীদের বা বেঈমানদের, অকৃতজ্ঞদের মানে কাজ, ঠিক আছে। তো আইন তো কোনটা সত্য কোনটা মিথ্যা সাথে সাথে জানে না। যে একটা অভিযোগ করলো, কিছু কিছু ধারা অনুযায়ী অভিযোগ করার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে ওয়ারেন্ট জারি হয়ে যায়, ইস্যু হয়ে যায়। এরকম একটা মামলা হচ্ছে নারী ও শিশু নির্যাতন মামলা, ঠিক আছে। তো আগে হচ্ছে মানে আমার বিরুদ্ধে মামলা করছে, তো ভাগ্যিস তৎকালীন মামলাটা আদালতে বা ইয়েতে থানায় গিয়ে করে নাই, এটা পৌরসভায় গিয়ে পৌর অর্গানাইজারের কাছে গিয়ে করছিল। তো তখন উনি আমাকে ডাকছে, ইয়ে করছে। তো আমি আমার উকিলের সাথে বা কিছু বন্ধু বান্ধবের সাথে মানে পরামর্শ করছি এটা সেটা, যে এরকম মামলায় কি কি করণীয়, কি কি হইতে পারে। তো তারা বললো এটা কোনো ব্যাপারই না, কোনো সমস্যাই না, তারা বসবে ইয়ে করে। তো সর্বোচ্চ ওই যে দেনমোহর, মানে তার দেনমোহর, এটা সোজা কথা, বিয়ে করার সাথে সাথে দেনমোহরের অধিকার কিন্তু একটা স্ত্রী হয়ে যায়। এটা ইসলামিক নিয়ম অনুযায়ীও মানে সরকারি নিয়ম অনুযায়ীও, সরকারি নিয়ম অনুযায়ী মানে অনেক ক্ষেত্রে ছাড় পাওয়া যায়, স্যাক্রিফাইস পাওয়া যায়, কিন্তু ইসলাম বা শরীয়তের নিয়ম অনুযায়ী এখানে কোনো ছাড় নাই যতক্ষণ পর্যন্ত মানে সোজা কথা বউ ছেড়ে দেখ আর স্বামী ছেড়ে দেখ, এটা স্ত্রীর প্রাপ্য অধিকার। এটা তো কি বলবো, স্ত্রীর শরীরে হাত দেওয়ার আগেই পরিশোধ করে দেওয়াটা মানে সুন্নত বা এটা নিয়ম, ঠিক আছে। এরপরে কতজন পুরুষ এটা দিতে পারে, স্ত্রীরা ছেড়ে দেয়, আচ্ছা তুমি আস্তে আস্তে দিও বা এটার প্রতি আমার কোনো দাবি নাই, তোমাকে পাইছি এতেই চলবে। কিন্তু পরে সারা জীবন সোজা কথা এটার খোঁটা শুনতে হয়, এটার দাবি থাকে। তো এই দাবি ছোটাইতেই হয়। তো সেই জন্য অনেকে কমেন্ট করছেন যে সেই ছেড়ে দিছে মানে তবুও কেন দিতে হয়। তো এটা ওই যে আমি সোজা কথা কারো কাছে মানে ঠেকা থাকতে চাই না। অন্যায় করলে সে করছে, অপরাধ করলে সে করছে। তো সে যদি এই অন্যায় অপরাধ না করতো হয়তো বা ওই মুহূর্তে আমাকে কোনো কিছু নষ্ট করে ওই মুহূর্তেই দিতে হইতো না। তো আস্তে আস্তে তাকে দিয়ে পরিশোধ করতে পারতাম সংসার জীবনে, সোনা দানা বা ভরণ পোষণের মধ্যে এগুলো কাটিয়ে দেওয়া যায়। তো আমাকে এককালীন ভাবে সেটা পরিশোধ করতে হয়েছে, কিন্তু একদিন না একদিন করতে হইতোই মরার আগে, এমনকি এটা মরার পরেও নাকি পরিশোধ করতে হয়। তো এক হিসাবে পরিশোধ হয়ে গেছে, এটা ভালো হয়েছে। কিন্তু অন্যান্য আরো যে ইয়েগুলো ছিল সোজা কথা, যে আমার জন্য আমার কোনো আত্মীয় স্বজনরা মিথ্যা হয়রানির শিকার হোক, ইয়ে হোক, এটা সেটা কোনো কিছুই চাই নেই। তো তাদেরকে বলছিলাম তারা যদি মামলা মোকদ্দমা করে তাহলে ওই যে মামলা মোকদ্দমার মতোই চলবে, কিস্তিতে কিস্তিতে টাকা দিব, মাসে মাসে 5,000 10,000 করে, যে কয় বছর লাগে, এই 1,80,000 বা 1.5 লক্ষ টাকা দেনমোহরের যে বাকি আছে। তো তারা এই আপোষটাই সোজা কথা এই র্যাব অফিসারের মাধ্যমে করছিল। তো এটা করার সময় আমার সন্তানের সাথে আমি যেন যোগাযোগটা করতে পারি সেই চেষ্টাটাই আমি শেষ পর্যন্ত করে গেছি। তো এই লোক আমাকে আশ্বস্ত করেছিল যে আপনার সাথে আপনার সন্তানের দূরত্ব করতে পারবে না, মানে এটা ইচ্ছা করলেই সম্ভব না, এই সেই আগে ভাই আপনি আপদ বিদায় করেন। আর ওই যে একটা দাবি যে আমি কি কারণে মানে আমার সন্তানকে আমার কাছে আনতে চাই, এটা সেটা, এটা কিছু ইয়ে করছেন, কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে গেছে, কোনটা রেখে কোনটার কথা বলবো, ওই জন্য কমেন্টের জবাবটা পরে দিব, ঠিক আছে। তো এইখানে এই ভিডিওতে আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি বা বোঝাইতে চাচ্ছি যে আপনারা একটু চিন্তা করে দেখেন যে ওই সাবিনা আমার সংসারে থাকাকালীন যে অন্যায় অপরাধগুলো করছে, যে নষ্টামি নোংরামি গুলো করছে, যার ফলে তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করতে বা তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। তো আমি কেন তাকে ডিভোর্স দিলাম, সোজা কথা মানে এটা
সে বা তার পরিবার কেউ মেনে নিতে পারেনি। এটা অতীতেও আরো অনেক কল রেকর্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন বা জানতে পারছেন যে তাদের একটা ইয়ে ছিল যে এইরকম জামাই হাতছাড়া হয়ে গেলে আর জীবনেও কোনোদিন পাওয়া যাবে না। ওই বাপ্পি ওইটার তো কোনো ব্যক্তিত্বই নেই, মানে ওইটার তো কোনো ইয়েই নাই, ঠিক আছে, যে ওইটারে জামাই হিসেবে গনেই না, ঠিক আছে। আর তখন এই মিম ও সানিকে নিয়েও অনেক ঝামেলা চলতেছিল, সমস্যা তৈরি হয়েছে, এই সেই। তো সোজা কথা, জামাই নাম্বার 1 ছিলাম আমি, পোলা তো নয় যেন আগুনেরই গোলা। তো এইরকম একটা জামাই তারা কেউ তাদের 14 গোষ্ঠী হাতছাড়া করতে চায় নাই। তাই জোর জবরদস্তি মামলা মোকদ্দমা করে ভয় ভীতি দেখিয়ে আমাকে মানে বাধ্য করার চেষ্টা করতেছিল, এবার সন্তানকে দিয়ে ব্ল্যাকমেল করিয়ে যে সন্তান আমাকে ফেরত দিবে না। এখন সন্তানকে আনতে হইলে ওই রকম একটা দুশ্চরিত্রা পরকীয়া রানীকে নিয়ে আমার সংসার করতে হবে। তো আমি কি ঠেকাই পড়ছি, আমার আগে কি পৃথিবীতে আর কোনো স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয় নাই, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় নাই? তো আমার বেলায় মানে এরকম নিয়ম থাকবে কেন? সন্তানের সাথে সবাই সবাইকে যোগাযোগ করতে দিচ্ছে, ইয়ে করতে দিচ্ছে, কিন্তু আমার আসামি পক্ষরা যে রকম জঙ্গলি প্রকৃতির অশিক্ষিত বর্বর মূর্খ, মানে তাদের তো কি বলবো, নিজের ইজ্জত বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে, টাকা পয়সা আয়োজি করে, তারা পরের ইজ্জতের কোনো তোয়াক্কা করবে, মূল্য দিবে? তো তাদের মানে ইয়ে ছিল টাকা পয়সা। এখন অতীতে সোজা কথা যখন ইউটিউব ছিল না, তখন এই যে আমার কাছে আমার মেয়েকে মানে না দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে এই সাবিনাকে কিভাবে আমার সংসারে ফেরত পাঠাবে সেটার চেষ্টা কতদিন পর্যন্ত চলছে সেটা আমার অতীতের কল রেকর্ড বা আমার কিছু অডিও ভিডিও দেখে আপনারা মানে যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানছেন, আর বা যে যারা জানেন না তারা মানে পুরোনো ভিডিও দেখে জেনে নেওয়ার চেষ্টা করবেন। তো কথা বলতে বলতে যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, এখন যদি আমি কিছু দালাল চামচাদেরকে বা ভিউয়ার্সদেরকে কোনো প্রশ্নের জবাব দিতে চাই, একটা হজবরল লেগে যাবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমার কথা বলার মূল ইয়েটা যেটা, যে আমি কিরকম একটা গলার কাটা মানে আমার গলা থেকে নামাইছি বা বোঝা মাথা থেকে নামাইতে গিয়ে সাবিনাকে ডিভোর্স দিতে হয়েছে, বা কিরকম পরিস্থিতিতে সারিকাকে সাবিনার দায়িত্ব দিতে হয়েছে, এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আরো বাদ বাকি যতটুকু বুঝাইতে পারি নাই সেইটুকু পরবর্তী কোনো একদিন কোনো একটা ভিডিওতে আলোচনা করে আপনাদেরকে একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কিছু মানে অতি সচেতন মহাজ্ঞানী মহাপণ্ডিত মার্কা দালাল চামচাদেরকে উচিত জবাব দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর হজবরল লাগিয়ে লাভ নাই। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে সবাইকে আবার মনে করিয়ে দিচ্ছি, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।